শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তিন গড়া নগদান বই শিখবো। তো তিন গড়া নগদান বই কি? তিন গড়া নগদান বই দুই গড়া নগদান বইয়ের মতোই, শুধুমাত্র এখানে একটি আইটেম বৃদ্ধি পাবে। সেই আইটেমটা কি? সেটি হলো বাট্টা। কোন বাট্টা? এটা কি কারবারি বাট্টা না নগদ বাট্টা? তো কারবারি বাট্টা আবার নগদ বাট্টা কি, এটাও তো আবার জানতে হবে, তাই না? তো কারবারি বাট্টা হলো পণ্য বিক্রয় করার সময় যে ইনস্ট্যান্টলি ছাড় দেওয়া হয় সেটিকে কারবারি বাট্টা বলে। এটা নগদেও হতে পারে, বাকিতে বিক্রয়ও হতে পারে। আর নগদ বাট্টা হলো সেটি যে টাকা, পাওনা টাকা দ্রুত আদায় করার জন্য যে ছাড় দেওয়া হয় সেটিকে নগদ বাট্টা বলে। অর্থাৎ পাওনাদারের কাছ থেকে তুমি দেনাদারের কাছ থেকে তুমি যখন টাকা আদায় করবে, তখন তাড়াতাড়ি যেন আদায় হয় এই জন্য বলে দিবা যে তুমি টাকাটা যদি কালকের মধ্যে দাও বা আগামী ৫ দিনের মধ্যে দাও, তাহলে তোমাকে ১০% বাট্টা দিব। ঠিক আছে? সেটি হলো নগদ বাট্টা। এই নগদ বাট্টাটা এইখানে অ্যাড হবে। ২ গড়া নগদান বইয়ের সাথে যখন প্রদত্ত বাট্টা এবং প্রাপ্ত বাট্টা অ্যাড করা হয়, তখন সেটি ৩ গড়া নগদান বই হয়। তাহলে আমরা এখান থেকে কিন্তু ফাইন্ড আউট করতে পারলাম শুধুমাত্র নগদ লেনদেনগুলা ১ গড়া নগদান বইতে যাবে, শুধুমাত্র ব্যাংক এবং নগদ লেনদেনগুলো ২ গড়া নগদানে যাবে, এবং প্রাপ্ত বাট্টা প্রদত্ত বাট্টা যদি থাকে তাহলে সেটি ৩ গড়া নগদানে যাবে। কারণ অনেক সময় দেখা যায় যে উদ্দীপকের চালান বা ট্রানজ্যাকশন গুলো বা লেনদেন গুলো দিয়ে বলে যে উপযুক্ত নগদান বই তৈরি করো। তখন কিন্তু যখন দেখবা যে কোনো একটাতে বাট্টা দেওয়া আছে, প্রদত্ত বাট্টা বা প্রাপ্ত বাট্টা দেওয়া আছে, তাহলে ৩ গড়া। আর কোথাও প্রদত্ত বাট্টা বা প্রাপ্ত বাট্টা নাই, কিন্তু নগদ এবং ব্যাংক দেওয়া আছে, তাহলে ২ গড়া। আর কোথাও ব্যাংক দেওয়া নাই, জাস্ট খালি নগদ দেওয়া আছে, বাট্টাও দেওয়া নাই, সেই ক্ষেত্রে ১ গড়া নগদান বই তৈরি করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে নতুন আইটেম কি আসবে? বাট্টা। সেটা কি? নগদ বাট্টা। নগদ বাট্টা বুঝতে পারছো? নগদ বাট্টা কোনগুলো? প্রদত্ত বাট্টা বা প্রাপ্ত বাট্টা যেগুলোকে বলি সেগুলো। কারবারি বাট্টা নামে কোনো হিসাব হয় না। হ্যাঁ? তাহলে এখানে দেখো একটা প্রশ্ন দেওয়া আছে, বলা আছে সেলিনা ট্রেডার্স ২০২৫ সালে মার্চ মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। তো কি আছে? নগদ উদ্বৃত্ত ১৮,০০০ টাকা, ব্যাংক জমাতিরিক্ত ৩,০০০ টাকা। ওকে, তাইলে নগদ উদ্বৃত্ত সবসময় কি হয়? ডেবিট দিকে বসাইতে হবে ব্যালেন্স বিডি দিয়ে, আর ব্যাংক জমাতিরিক্ত মানে ক্রেডিট জের, এটা ঠিক আছে? এটা ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি দিয়ে লিখবো। ব্যাংকে জমা দান ৫,০০০ টাকা, তার মানে ব্যাংকে টাকা বৃদ্ধি পাইছে, অপর দিকে নগদ টাকা কমে গেছে। তাহলে এটি ডান পকেট থেকে বাম পকেটে গেছে। যেরকম আমি ২ গণা নগদান বইতে তোমাকে শিখাইছিলাম, ডান পকেট থেকে যখন বাম পকেটে যাবে বা বাম পকেট থেকে যখন ডান পকেটে আসবে, তখন সেটি কন্ট্রা এন্ট্রি হবে। তাইলে ব্যাংকে যখন টাকা জমা দিছো তখন নগদ টাকা তোমার কমে গেছে, ব্যাংকে টাকা বৃদ্ধি পাইছে, তোমারই টাকা। ঠিক আছে? তুমি ক্যাশ থেকে টাকাটা নিয়ে ব্যাংকে রেখেছো। তো এটি কন্ট্রা এন্ট্রি হবে। এটা কন্ট্রা এন্ট্রিতে আমরা প্রয়োগ করব। তারপরে মার্চের ৬ তারিখ দেখো, এখানে ইন্টারেস্টিং ৩ গড়া নগদান বইয়ের যে এই অঙ্কটা যে ৩ গড়া নগদান বইয়ে প্রয়োগ করতে হবে, এই লেনদেনটা দেখে আমরা বুঝতে পারবো। দেখো কি বলা আছে? সায়েমের কাছ থেকে ৭,০০০ টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তি মানে ফুল ডিসমিস করে দেওয়া, এবং পূর্ণ নিষ্পত্তিতে ৬,৮০০ টাকা প্রাপ্তি। পাওয়ার কথা কত ছিল? সায়েমের কাছ থেকে ৭,০০০ টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু তুমি বলে দিছো যে সায়েম, তুমি যদি এখন টাকাটা পরিশোধ করো তাহলে তোমাকে ৬,৮০০ টাকা দিলেই হবে, ২০০ টাকা তোমাকে আমি ডিসকাউন্ট করে দিব। তাহলে ২০০ টাকা আর তোমাকে দিতে হবে না, কোনো দাবি থাকবে না। এই যে কোনো দাবি থাকবে না, এটাই হলো পূর্ণ নিষ্পত্তি। ঠিক আছে? তাহলে দেখো, তুমি সায়েমের কাছ থেকে পাওয়ার কথা ছিল ৭,০০০ টাকা, বাট তুমি ২০০ টাকা ডিসকাউন্ট করে দিছে, কম দিয়েছো। তাহলে এই ২০০ টাকা কিন্তু তুমি বাট্টা দিয়েছো। কোন বাট্টা দিয়েছো? প্রদত্ত বাট্টা। তুমি কিন্তু ক্যাশ পেয়েছো কত? ৬,৮০০ টাকা। ঠিক আছে? আর বাট্টা দিয়েছো ২০০ টাকা। এই মোট ৭,০০০ টাকা লেনদেন হয়েছে। তাইলে টাকার কলামে সরাসরি আমরা কিন্তু ৭,০০০ টাকা বসাইতে পারবো না। আমরা বসাবো কত? টাকা পাইছি কত? ৬,৮০০। এই ৬,৮০০ টাকা বসাবো। আর বাকি থাকলো কত? বাকি থাকলো ২০০ টাকা। এই ২০০ টাকা তো আর পাবো না। যেহেতু পূর্ণ নিষ্পত্তি করে ফেলছি, তাহলে এটি বাট্টার ঘরে যাবে। ওকে। এরপরে দেখো মার্চের ১০ তারিখে বলা আছে সুমির নিকট দেনা বাবদ ৩,৪০০ টাকার চেক প্রদান ও বাট্টা প্রাপ্তি ১০০ টাকা। তাইলে এখানে ৩,৪০০ টাকার চেক প্রদান করেছো, তার মানে ব্যাংক থেকে টাকা কমে গেছে, এখানে বাট্টা পাইছো ১০০ টাকা। ঠিক আছে? এটা বসাই দেবা।
এরপরে 14 তারিখ বলা আছে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, তাহলে নগদ থেকে টাকা কমে গেছে, এটা উত্তোলন হিসেবে লিখে দিবা। মার্চের 16 তারিখে বলা আছে নগদ পণ্য বিক্রয়, নগদ পণ্য বিক্রয়, নগদ হওয়ার কথা না, এটা নগদে হওয়ার কথা। হ্যাঁ, ঠিক আছে, অনেক সময় বইয়ে ভুল করে, এবার বইটাতে একটু ভুল এর সংখ্যাটা একটু বেশি পাওয়া যাচ্ছে, তবে বইটাকে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। হ্যাঁ, তাহলে দেখো নগদ পণ্য বিক্রয় 12,000 টাকা, তাইলে 12,000 টাকায় নগদে পণ্য বিক্রয় করেছো, এখান থেকে তুমি নগদে পণ্য পেয়েছো বা নগদ টাকা পেয়েছো 12,000 টাকা, তাইলে মানে ডেবিট পাশে বসবে। এরপরে মাসের 18 তারিখে বলা আছে নগদ 8,000 টাকা মূল্যের পণ্য 5% বাট্টায় ক্রয় করা হলো। খেয়াল করে দেখো, এখানে কিন্তু 8,000 টাকার মূল্যের পণ্য 5% বাট্টায় ক্রয় করেছে, তাহলে 8,000 থেকে 5% বাট্টা বাদ দিলে যে টাকা হবে সেই টাকার পণ্য আমি নগদে, পণ্যের মূল্য নগদে পরিশোধ করেছি। তো এখানে কিন্তু ক্রয় করার সময় বাট্টা দেওয়া হয়েছে। তো ক্রয় বা বিক্রয় করার সময় যে বাট্টা দেওয়া হয় সেটা কি কারবারি বাট্টা বলে, আর ওই কারবারি বাট্টার টাকাটা বাদ দিয়ে নেট অ্যামাউন্টটাই লিখতে হয়, কারবারি বাট্টার টাকা লেখা যায় না। তার মানে এখানে কিন্তু এই বাট্টাটা নগদ বাট্টা নয়। হ্যাঁ, আমি কিন্তু শুরুতে বলে দিয়েছিলাম যে এই বিষয়গুলো, যে নগদ বাট্টার হিসাব হবে, কারবারি বাট্টার হিসাব হবে না। ঠিক আছে, নগদ বাট্টার টাকাটা আমরা লিখবো, কারবারি বাট্টার টাকাটা লিখবো না। তাহলে এখানে দেখো 5% এটা কারবারি বাট্টা, এই 8,000 থেকে 5% বাদ দিব, 8,000 এর 5% কত হয় 400 টাকা। এই 8,000 থেকে 400 টাকা বাদ দিলে 7,600 টাকা হয়। এই 7,600 টাকা আমি কি করব, আহ, নগদ ক্রেডিট করে দেব। ঠিক আছে, অর্থাৎ আমার এই 8,600 টাকা নগদে কমে গেছে, সরি 7,600 টাকা এটা নগদে কমে গেছে, তাহলে ক্রয় হিসেবে লিখে দেব। এরপরে 20 তারিখে কি বলা আছে প্রদেয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ, তাহলে ব্যাংক কর্তৃক পরিশোধ মানে ব্যাংক থেকে টাকা চলে গেছে। ঠিক আছে, ওকে, ভালো কথা। 24 তারিখ বলা আছে 500 টাকা বাট্টা মঞ্জুর করে আরিফের নিকট হতে 6,500 টাকা চেক প্রাপ্তি, ব্যাংকে টাকা পারছে। ঠিক আছে, ব্যাংকে 6,500 টাকা বসাবো, বাট্টার ঘরে 500 টাকা বসাবো। ঠিক আছে, এটা কিন্তু নগদ বাট্টা। এরপরে দেখো এখানে বলা আছে ব্যাংক সুদ ধার্য করলো, অনেক সময় তোমরা ব্যাংক সুদ দেখে চোখ বুজে ডেবিট পাশে বসাই দাও, কিন্তু না, ব্যাংক সুদ মঞ্জুর করলে ডেবিট পাশে বসাবা, যদি ধার্য করে তাহলে ক্রেডিট পাশে বসাবা। ধার্য করা মানে ইন্টারেস্ট কেটে নেওয়া, চার্জ করে নেওয়া। ঠিক আছে, তাহলে এটি হলো ক্রেডিট পাশে বসবে, ব্যাংক সুদ ধার্য করলো 400 টাকা, এটা ক্রেডিট পাশে বসবে। কোথায় বসবে, ক্রেডিট পাশে, মানে ব্যাংক থেকে টাকা কমে গেছে। বলছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে 3 গড়া নগদান বই প্রস্তুত করো, এটা বলতে পারতো যে উপযুক্ত তথ্যের ভিত্তিতে উপযুক্ত নগদান বই তৈরি করো, তাহলে উপযুক্ত নগদান বই আমরা একদম প্রথমে 6 তারিখে লেনদেনটা দেখেই বুঝে নিছি এটি 3 গড়া নগদান করতে হবে। ঠিক আছে, আর আমরা 3 তারিখের নগদান দেখে 3 তারিখের লেনদেন দেখেই বুঝে গেছি এটা 2 গড়া করতে হবে। ঠিক আছে, বাট 6 তারিখে এসে 3 গড়াতে কনভার্ট হয়ে গেছে, তার মানে এটা 3 গড়া নগদান করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এটার সমাধান করব। সমাধানটা কিভাবে করব একটু দেখে নেই। দেখো, এই হলো তোমাদের পাঠ্য বইতে এই সমাধানটা দেওয়া আছে, বইয়ে এটা একটু উল্টানো এরকম ছিল, আমি সেটাকে স্ক্রিনশট করে সোজা করে নিয়েছি। ঠিক আছে, দেখো তাহলে এখানে সেলিনা ট্রেডার্স 3 গড়া নগদান বই, ডেবিট এবং ক্রেডিট পাস দুইটা দিয়ে দেব। তারিখ প্রাপ্তি, এখানে ভাউচার নং হয় না, আসলে রসিদ নং হয়। ঠিক আছে, খতিয়ান পৃষ্ঠা প্রদত্ত বার্তা, এই পাশে থাকবে প্রদত্ত বার্তা। দেখো 2 গড়া নগদান বই থেকে পার্থক্যটা কি, এখানে প্রদত্ত বার্তা এই পাশে আসলে আর এই পাশে প্রাপ্ত বার্তা, এই দুইটা কলাম বৃদ্ধি পায়, তাছাড়া আর বাকি কলামগুলো সব ঠিক আছে। নগদ টাকা, ব্যাংক টাকা, অনেক গাইডে দেখবা যে নগদ টাকা, ব্যাংক টাকা, তারপরে বার্তার কলাম পরে দেয়া, বার্তার কলাম আগে দিলেও চলবে, পরে দিলেও চলবে, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে ডেবিট পাশে তারিখ প্রাপ্তি, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, প্রদত্ত বার্তা, নগদ টাকা, ব্যাংক টাকা। আর ক্রেডিট পাশে হলো তারিখ প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, প্রাপ্ত বার্তা, নগদ টাকা, ব্যাংক টাকা। ঠিক আছে, এটা বসালাম ক্রেডিট পাশে। প্রথম লেনদেনটা কি ছিল, প্রথম লেনদেনটা ছিল আমরা একদম নগদ উদ্ধৃত 18,000 টাকা, এটা আমরা আগে নগদে বসাই। তাহলে এটা ব্যালেন্স বিডি দিয়ে ডেবিট পাশে বসাবো। কোথায় বসাবো, ডেবিট পাশে নগদে করে। এই যে মার্চের 1 তারিখ 2025 মার্চের 1 তারিখ ব্যালেন্স বিডি
দিয়ে নগদে করে 18,000 টাকা বসায় দিলাম। ওকে। এরপরে দেখো ব্যাংক জমাতিরিক্ত 3,000 টাকা, তার মানে এটা ক্রেডিট পাশে বসবে। জমাতিরিক্ত থাকলে ক্রেডিট পাশে, আর যদি জমার উদ্বৃত্ত থাকে তাহলে ডেবিট পাশে। হ্যাঁ, তাহলে ক্রেডিট পাশে দেখো ব্যালেন্স বিডি দিয়ে ব্যাংকের কলামে 3,000 টাকা বসায় দিলাম। এই গেল 1 তারিখের লেনদেন। এরপরে দেখো 3 তারিখে ব্যাংকে জমা দান 3,000 টাকা। ব্যাংকে জমা দান। তাইলে এটা আমরা একটু ইরেজ করি। বেশি পিটকুটি লাগতেছে না দেখতে। একটু ইরেজ করে দিই। আচ্ছা, দেখো ব্যাংকে জমা দিলে নগদ টাকা কমে যায়, অপরদিকে ব্যাংকে টাকা বাড়ে। তাইলে আগে নগদ টাকা কমাই ফেলি। তাইলে নগদ টাকা কমলে ক্রেডিট পাশে এখানে মার্চের ৩ তারিখে নগদে ঘরে ৫,০০০ টাকা বসাই দিলাম। এখানে লিখবো ব্যাংক হিসাব। টাকা যদি নগদে ঘরে বসে এখানে ব্যাংক হিসাব লিখবো। টাকা যদি ব্যাংকের কলমে বসে তাহলে এখানে নগদান হিসাব লিখবো কন্ট্রা এন্ট্রির বেলায়। হ্যাঁ? তাহলে এটি কি কন্ট্রা এন্ট্রি হবে। কন্ট্রা এন্ট্রি তুমি চাইলে এখানে ক দিতে পারো অথবা খতিয়ান পৃষ্ঠার জায়গায় ক দিতে পারো। কর পরিবর্তে তুমি ইংরেজিতে সি লিখতে পারো। হ্যাঁ? তাহলে এই এন্ট্রিটাই আবার ৩ তারিখে ডেবিট পাশে আসবে। নগদান হিসাব দিয়ে ব্যাংক কলামে ৫,০০০ টাকা বসায় দেব। ৫,০০০ টাকা ব্যাংকে বৃদ্ধি পেল, নগদে কমে গেল। হ্যাঁ? তো এইটা গেল ৩ তারিখের লেনদেন। এরপরে ৬ তারিখে বলা আছে সায়েমের কাছ থেকে ৭,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে, পাওনার পূর্ণ নিষ্পত্তিতে ৬,৮০০ টাকা প্রাপ্তি। তাহলে ৬,৮০০ টাকা তুমি নগদে পেয়েছো। আর ২০০ টাকা এখনো পাওনি। ২০০ টাকা পাবেও না। পূর্ণ নিষ্পত্তি করে ফেলছো। তার মানে এটা বাট্টা দিয়ে দিছো। ২০০ টাকা বাট্টার ঘরে বসাইতে হবে। তাইলে এটা প্রাপ্তি, নগদ প্রাপ্তির ঘরে। তাইলে এখানে মার্চের ৬ তারিখ সায়েম হিসাব দিব বা প্রাপ্য হিসাব ব্র্যাকেটে সায়েম দিব, দিলে হবে। ঠিক আছে? দিয়ে নগদে করে ৬,৮০০ টাকা আর বাট্টার ঘরে ২০০ টাকা বসায় দেব। ওকে? এরপরে বলছে ১০ তারিখে সুবীর নিকট দেনা বাবদ ৩,৪০০ টাকা চেক প্রদান, বাট্টা প্রাপ্তি ১০০ টাকা। তার মানে চেক প্রদান করলে ব্যাংকে টাকা কমে, ক্রেডিট পাশে বসাবো। তাহলে ক্রেডিট পাশে দেখো ১০ তারিখে সময় হিসাব দিয়ে এই যে ব্যাংকে ৩,৪০০ টাকা কমাই দিব আর বাট্টা ১০০ টাকা বাট্টার ঘরে লিখে দিব। হ্যাঁ? এরপরে দেখো টাকাটা যে পাশে যাবে বাট্টাও সে পাশে যাবে। হ্যাঁ? বাট্টা সংক্রান্ত যে লেনদেনগুলা। এরপরে দেখো বলা আছে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, তার মানে নগদ টাকা কমে গেছে। তাইলে এটা নগদে উত্তোলন হিসেবে দিয়ে নগদ কলামে বসাই দেব। ওকে, ভালো কথা। এরপরে দেখো বলা আছে নগদে পণ্য বিক্রয় ১২,০০০ টাকা। তার মানে নগদ টাকা পাইছি আমি ১২,০০০ টাকা, নগদের ঘরে বসাই দেব, বিক্রয় হিসাবে বসাই দেব। হ্যাঁ? এরপরে দেখো কত বলা আছে নগদ ৮,০০০ টাকার মূল্যের পণ্য ৫% বাট্টায় ক্রয় করা হলো। তো এই ৮,০০০ টাকা, এই ৫% বাট্টা এটা কিন্তু কারবারি বাট্টা। এই ৮,০০০ থেকে ৫% বাদ দিব। তাইলে ৮,০০০ এর ৫% হবে ৪০০ টাকা। তাইলে ৮,০০০ থেকে ৪০০ টাকা বাদ দিলে ৭,৬০০ টাকা হয়। ঠিক আছে? ৭,৬০০ টাকা আমরা এখানে লিখে ফেলবো। এই ৭,৬০০ টাকা আমার টাকা চলে গেছে। এটা ৭,৬০০ টাকা। ক্রয় হিসাব দিয়ে ৭,৬০০ টাকা লিখব। এখানেও তো বাট্টা ৪০০ টাকা আসলো। এই বাট্টার টাকাটা আমি কোথাও লিখলাম না কেন বলো? প্রশ্ন করতে পারো। তো আমি শুরুতেই কিন্তু বলেছিলাম যে কারবারি বাট্টার নামে কোনো হিসাব হয় না, বাট নগদ বাট্টার নামে হিসাব হয়। কারবারি বাট্টা কোনগুলো? পণ্য বিক্রয় করার সময় যে ছাড় দেওয়া হয় ইনস্ট্যান্টলি সেটা। তাহলে এখানে পণ্য বিক্রয় করেছে কোনো এক ব্যক্তি তোমার কাছে, তুমি তার কাছ থেকে ক্রয় করেছো, তো ইনস্ট্যান্টলি ছাড় পাইছো আ কা ৪৭০ টাকা, এটি হলো কারবারি বাট্টা। কারবারি বাট্টার নামে হিসাব হবে না। কারবারি বাট্টার টাকাটা বাদ দিয়েও অবশিষ্ট যে টাকা থাকে সেটার হিসাব হয়। তাইলে অবশিষ্ট কত আছে? ৭,৬০০ টাকা, এটার হিসাব লিখতে হবে। এরপরে দেখো বলা আছে প্রদেয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ। তার মানে ব্যাংক থেকে টাকা চলে গেছে, প্রদেয় বিল হিসাব লিখবো। প্রদেয় বিল হিসাব ব্যাংকের কলামে ২,০০০ টাকা বসাবো। ওকে। এরপরে বলা আছে ৫০০ টাকা বাট্টা মঞ্জুর করে আরবের নিকট হতে ৬,০০০ টাকা ৬,৫০০ টাকা চেক প্রাপ্তি। তাইলে চেক পাইলে ব্যাংকে টাকা বাড়ে। তাইলে ব্যাংক কলামে টাকা বাড়ায় দাও। তাহলে ব্যাংক কলামে ৬,৫০০ টাকা বাড়ায় দাও। কার কাছ থেকে? আরিফের কাছ থেকে পেয়েছো। বাট্টার ঘরে ৫০০ টাকা বসায় দাও। ওকে। এরপরে গেল কি ব্যাংক সুদ ধার্য করলো ৪০০ টাকা। তো সুদ ধার্য করলো মানে কি ব্যাংক থেকে টাকা কেটে নিল, চার্জ করলো। চার্জ করলে টাকা কমে যায়। তাইলে ক্রেডিট পাশে হবে। তাইলে এখানে লিখবা ব্যাংক সুদ চার্জ হিসাব লিখবা বা ব্যাংক সুদ হিসাবে লেখো ক্রেডিট করে। সমস্যা নাই, ৪০০ টাকা। এখন তোমাদের যে কাজটা করতে হবে সেটি হলো বাট্টার কোনো জের করতে হয় না। হ্যাঁ, বাট্টার কোনো জের নাই। হুম? বাট্টার কোনো জের নাই। তার মানে ডেবিট পাশে বাট্টা যেটা আছে ৭০০ টাকা, এটা ৭০০ টাকা ক্লোজ করে দিবা।
ক্রেডিট পাশে যেটা আছে 100 টাকা 100 টাকা লিখে দিবা, ঠিক আছে? তো এটা ক্লোজিং মার্কও দেওয়া লাগে না, অবশ্য অনেকে দেয় আবার দেয় না, না দিলেও চলে, দিলেও চলে, সমস্যা নেই, ঠিক আছে? ডেবিট পাশে নগদের যোগফল যোগ করবা কত, 18,000 6,000 800 আর 12,000 বোর্ড ও কত হয় এখানে, এখানে তো হিসাবের কি ভুল আছে? এটা 36,800 টাকা হওয়ার কথা এখানে, হ্যাঁ এখানে 36,800 টাকা এই পাশে বসাবা, এই পাশে যোগ করে দেখো 36,800 হয় না, তাহলে দুই পাশে 36,800 টাকা লিখবা, লিখে এই যে 6,000 7,600 500 আর 5,000 টাকা এগুলো বাদ দিলে বের হয় 23,700 টাকা, এটি ব্যালেন্স শিট হিসেবে ওই মাসের শেষ দিন, ওই মাসের শেষ কত 31 তারিখ, তাহলে ওই মাসে এসে 31 তারিখ লিখবো, মার্চের 31 তারিখ ব্যালেন্স শিট হিসেবে 23,700 টাকা এখানে লিখে দেবো। এরপর ব্যাংক কলাম যোগ করব, এই পাশে আছে 11,500, এই পাশে যোগ করলে 11,500 হয় না, কম হয়, তাহলে 11,500 উভয় পাশে লিখব, ঠিক আছে? উভয় পাশে লিখব, লিখে 11,500 থেকে এই যে 400 200 3,400 এবং 3,000 মাইনাস করলে 2,700 টাকা থাকে, এই 2,700 টাকা ব্যালেন্স শিট হিসেবে লিখব, লিখে এখন ব্যালেন্স শিট যে পাশে তার বিপরীত পাশে ব্যালেন্স বিডি লিখব পরের মাসের 1 তারিখে, তাহলে মার্চের পরে কি এপ্রিল, এপ্রিলের 1 তারিখ ব্যালেন্স বিডি কত, নগদে কত 23,700 টাকা বসাবো, ব্যাংকে আছে কত 2,700 টাকা বসাই দিব। তো এই ছিল তিন গড়া নগদান বইয়ের বেসিক আলোচনা। কোন বাট্টাগুলো যাবে আমি আবারও প্রশ্ন করতেছি, নগদ বাট্টা গুলো এই জাবেদায় এর তিন গড়া নগদান বইতে যাবে, কিন্তু কারবারি বাট্টা যাবে না, যেমন 18 তারিখে লেনদেনের যে বাট্টাটা হয়েছে সেটি কারবারি বাট্টা, এটা যাবে না, বাট এই যে 6 তারিখে লেনদেন এবং কত 24 তারিখে লেনদেন, তারপরে হলো 10 তারিখে লেনদেন, এই তিনটা লেনদেন এগুলোকে নগদ বাট্টা বলে, এগুলো যাবে। তারপরেও আশা রাখি সবাই বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোথাও কোনো কনফিউশন থাকে বা কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ